আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটু ভিন্নভাবে শুরু করতে চাই। আমি আপনাকে একটা শব্দ বলবো। শব্দটা হলো অপরাধ। এই শব্দটা হয়তো কঠিন শোনাচ্ছে, হয়তো মনে হচ্ছে বাড়াবাড়ি, কিন্তু আজকের ভিডিওটা শেষ করার পরে আপনি নিজেই বিচার করুন এই শব্দটা ঠিক আছে কিনা। বাংলাদেশে ৫০ বছর ধরে লক্ষ লক্ষ মানুষ সরকারি চাকরি করেছেন একটা প্রতিশ্রুতির ভরসায়। অবসরের পরে সম্মানের সাথে বাঁচতে পারবেন, সেই প্রতিশ্রুতি রাখা হয়নি। প্রতি বছর মূল্যস্ফীতি তাদের ক্রয় ক্ষমতা কমিয়েছে, পে স্কেল এসেছে অনেক দেরিতে, পেনশন বেড়েছে যথেষ্ট নয়, এবং এই পুরো সময়টাতে এই মানুষগুলো নিঃশব্দে সহ্য করেছেন, কারণ তারা বৃদ্ধ, তারা ক্লান্ত, এবং রাষ্ট্রের বিরুদ্ধে লড়ার সামর্থ্য তাদের নেই। এটাকে আমি অপরাধ বলছি, কারণ যখন সামর্থ্য থাকা সত্ত্বেও ন্যায্য অধিকার দেওয়া হয় না, যখন ক্ষমতার সামনে দুর্বলকে চুপ করিয়ে রাখা হয়, সেটা নৈতিক অপরাধ। আজ সেই অপরাধের হিসাব করব। পেনশন গেজেটের খবর দেব, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন করব, এই গেজেট কি সেই অপরাধের কিছুটা সমাধান করবে? প্রিয় দর্শক, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্র একটা চুক্তি করেছিল তার কর্মচারীদের সাথে। চুক্তির শর্ত ছিল সরল: তুমি কম বেতনে কাজ করবে, বিনিময়ে রাষ্ট্র তোমাকে চাকরির নিরাপত্তা দেবে এবং অবসরের পরে পেনশন দেবে। এই চুক্তিতে কর্মচারীরা তাদের দিকটা রেখেছেন, কম বেতনেও কাজ করেছেন। প্রতিটি প্রজন্মে লক্ষ লক্ষ মানুষ সরকারি চাকরিতে যোগ দিয়েছেন এই বিশ্বাসে যে রাষ্ট্র তার কথা রাখবে। রাষ্ট্র কি তার দিকটা রেখেছে? আংশিকভাবে। পেনশন দিচ্ছে, এটা সত্য, কিন্তু সেই পেনশন কি চুক্তি শর্ত পূরণ করছে? চুক্তির শর্ত ছিল সম্মানের সাথে বাঁচতে পারা। ৫,০০০ টাকার পেনশনে কি ২০২৫ সালে বাংলাদেশে সম্মানের সাথে বাঁচা যায়? যায় না। তাহলে রাষ্ট্র চুক্তি ভেঙেছে। শুধু ভেঙেছে নয়, ৫০ বছর ধরে ভেঙে এসেছে। এই সত্যটা স্বীকার করা থেকেই শুরু হওয়া উচিত পেনশন সংস্কারের। প্রিয় দর্শক, এখন একটু হিসাব করি। কর্মচারীরা রাষ্ট্রকে কতটা দিয়েছেন, রাষ্ট্র বিনিময়ে কতটা দিয়েছে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ২৫ বছরে যদি গড়ে ৫০ জন শিক্ষার্থীকে প্রতিদিন পড়িয়ে থাকেন, ২০০ কার্যদিবসে বছরে ১০,০০০ শিক্ষার্থী, ২৫ বছরে ২.৫ লক্ষ মানুষ। এই ২.৫ লক্ষ মানুষের মধ্যে যদি মাত্র ১০% শিক্ষার ফলে বেশি আয় করতে পারেন, এবং সেই বাড়তি আয়ের মাত্র ১% যদি সেই শিক্ষকের অবদান হিসেবে ধরা হয়, তাহলে সংখ্যাটা কয়েক কোটি টাকার বেশি হবে। একজন গ্রামীণ ডাক্তার বা স্বাস্থ্যকর্মী ২৫ বছরে কতজন মানুষকে সুস্থ রেখেছেন, কতটা রোগ প্রতিরোধ করেছেন, এর অর্থনৈতিক মূল্য কয়েকশো কোটি টাকার কম নয়। একজন কৃষি সম্প্রসারণ অফিসার ২৫ বছরে কতজন কৃষকের ফসল বাড়িয়েছেন, কতটা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন, সেই অবদান জাতীয় অর্থনীতিতে অপরিমেয়। এই মানুষগুলো বিনিময়ে কি পেয়েছেন? কম বেতনে চাকরি করেছেন এবং অবসরের পরে পাচ্ছেন মাসে ৫ থেকে ১০,০০০ টাকা। এই হিসাব কি মেলে? না, মেলে না। রাষ্ট্র এই মানুষগুলোর কাছে যে পরিমাণ ঋণী, তার তুলনায় পেনশন একটা খুচরা পাওনা। প্রিয় দর্শক, এবার একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা পেনশন আলোচনায় কখনো আসে না। সেটা হলো পেনশনভোগীর মৃত্যুর হার এবং পেনশন ব্যবস্থার সাথে তার সম্পর্ক। গবেষণা বলে যে আর্থিক কষ্টে থাকা বৃদ্ধ মানুষ গড়ে কম বাঁচেন। পর্যাপ্ত পুষ্টি না পেলে, সঠিক সময়ে ওষুধ না পেলে, মানসিক চাপে থাকলে এগুলো আয়ু কমায়। বাংলাদেশে পেনশনভোগীদের গড় আয়ু নিয়ে কোনো গবেষণা নেই, কিন্তু যদি থাকতো, সম্ভবত দেখা যেত যে কম পেনশন পাওয়া পেনশনভোগীরা বেশি পেনশন পাওয়াদের তুলনায় কম বাঁচেন। এটা একটা ভয়াবহ চিন্তা। মানে হলো, রাষ্ট্র শুধু পেনশনভোগীদের কষ্টে ফেলছে না, পরোক্ষভাবে তাদের আয়ু কমাচ্ছে। এই কথাটা অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু একবার চিন্তা করুন, একজন বৃদ্ধ মানুষ যিনি ডায়াবেটিসের ওষুধ কিনতে পারছেন না কারণ পেনশনে কুলাচ্ছে না, তিনি কতদিন ভালো থাকতে পারবেন? এই বাস্তবতা রাষ্ট্রের দায়িত্বকে আরও ভারী করে। প্রিয় দর্শক, এখন বাংলাদেশের পেনশন ব্যবস্থাকে একটু ভিন্নভাবে দেখি। বাংলাদেশে পেনশন ব্যবস্থার সবচেয়ে মৌলিক সমস্যা হলো, এটা একটা অধিকার নয়, এটা একটা সুবিধা। এই পার্থক্যটা সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকার মানে হলো আমি এটা পাবো কারণ আমার পাওয়ার কথা, কেউ না দিলে আমি আইনি পথে দাবি করতে পারবো। সুবিধা মানে হলো সরকার চাইলে দিবে, না চাইলে দিবে না, আমি কতটা পাবো সেটা নির্ভর করে সরকারের সদিচ্ছার উপর।
বাংলাদেশে পেনশন এখন দ্বিতীয় ধরনের। সরকার চাইলে বাড়ায়, না চাইলে বাড়ায় না। মূল্যস্ফীতি বিবেচনায় পেনশন বাড়ানোর কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। এই একটি বাস্তবতাই বলে দেয় কেন 11 বছর লেগেছে পে স্কেল আসতে। কারণ পেনশনভোগীদের আইনগত কোনো হাতিয়ার নেই যেটা দিয়ে তারা বলতে পারেন তোমাকে এখনই বাড়াতে হবে। এই পরিস্থিতি বদলাতে হলে পেনশনকে আইনগত অধিকারে পরিণত করতে হবে। পার্লামেন্টে আইন করতে হবে যেখানে বলা থাকবে প্রতি বছর মূল্যস্ফীতির হার অনুযায়ী পেনশন বাড়াতে হবে। এটা না করলে সরকার আইন ভাঙছে। এই আইনটা না থাকলে প্রতিটা গেজেট হবে একটা দয়ার প্রকাশ, অধিকারের স্বীকৃতি নয়। প্রিয় দর্শক, এখন সংখ্যার হিসাবে আসি। নতুন পে স্কেলে গ্রেড অনুযায়ী পেনশনের সম্ভাব্য হার এবং সেই সাথে মূল্যস্ফীতি বিবেচনায় প্রকৃত লাভের হিসাব। 20তম গ্রেডে বর্তমান মূল বেতন 8,250 টাকা, বর্তমান পেনশন 4,125 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 20,000 হলে পেনশন হবে 10,000 টাকা। আনুষ্ঠানিক বৃদ্ধি 143%। কিন্তু 2015 সালের পর থেকে মূল্যস্ফীতি 7 থেকে 70% ধরলে প্রকৃত ক্রয় ক্ষমতার বৃদ্ধি মাত্র 50 থেকে 60%। 15তম গ্রেডে বর্তমান পেনশন 4,850 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 19,400 হলে পেনশন হবে 9,700 টাকা। 10ম গ্রেডে বর্তমান পেনশন 8,000 টাকা। নতুন মূল বেতন 32,000 হলে পেনশন হবে 16,000 টাকা। 9ম গ্রেডে বর্তমান পেনশন 11,000 টাকা। নতুন মূল বেতন 44,000 হলে পেনশন হবে 22,000 টাকা। 7ম গ্রেডে বর্তমান পেনশন 14,500 টাকা। নতুন মূল বেতন 58,000 হলে পেনশন হবে 29,000 টাকা। 6ষ্ঠ গ্রেডে বর্তমান পেনশন 17,500 টাকা। নতুন মূল বেতন 71,000 হলে পেনশন হবে 35,500 টাকা। 5ম গ্রেডে বর্তমান পেনশন 21,250 টাকা। নতুন মূল বেতন 85,000 হলে পেনশন হবে 42,500 টাকা। কিন্তু এই হিসাব শুধু নতুন অবসরপ্রাপ্তদের জন্য। যারা আগে থেকে পেনশন পাচ্ছেন তারা বর্তমান পেনশনের উপর একটা নির্দিষ্ট শতাংশে বৃদ্ধি পাবেন। প্রিয় দর্শক, এখন এমন কিছু বলবো যেটা এই পুরো আলোচনায় সবচেয়ে মানবিক প্রশ্ন। একজন বৃদ্ধ মানুষ যখন প্রতি মাসে পেনশনের টাকা হাতে পান, সেই মুহূর্তে তিনি কি অনুভব করেন? যদি পেনশন যথেষ্ট হয়, তিনি ভাবেন আমি নিজের মতো বাঁচতে পারবো, কাউকে ভার হতে হবে না, নিজের ওষুধ নিজে কিনতে পারবো, নিজের পছন্দে খেতে পারবো। যদি পেনশন যথেষ্ট না হয়, তিনি ভাবেন এই টাকায় কি হবে, ওষুধ না বাজার, ছেলেকে বলবো না নিজেই কষ্ট করব, এই বৃদ্ধ বয়সে আরো কতদিন এভাবে চলবে। এই দুটো অনুভূতির পার্থক্যই পেনশন ব্যবস্থার মানবিক মাপকাঠি। বাংলাদেশে কত কোটি বছরের মানসিক যন্ত্রণা পেনশনভোগীরা বহন করে এসেছেন, এই হিসাব কেউ করেনি। কিন্তু এই যন্ত্রণার কিছুটা লাঘব করার দায়িত্ব রাষ্ট্রের। পেনশন গেজেট সেই লাঘবের একটা সুযোগ। প্রিয় দর্শক, এবার বলবো পেনশন গেজেট প্রকাশের পরে কি করবেন। কিন্তু এবার শুধু করণীয় নয়, তার সাথে প্রতিটি পদক্ষেপের পেছনে কোনো অধিকারবোধ থাকা উচিত, সেটাও বলবো। প্রথম পদক্ষেপ, গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথে সেটা পড়ুন এবং নিজের হিসাব করুন। কেন? কারণ এটা আপনার অধিকার জানা। সরকারি কর্মচারী হিসেবে আপনার কতটা পাওয়ার কথা সেটা জানা আপনার দায়িত্ব, কারণ না জানলে কেউ আপনাকে ঠকাবে। দ্বিতীয় পদক্ষেপ, জেলা হিসাবরক্ষণ অফিসে লিখিত আবেদন করুন। কেন লিখিত? কারণ আপনি ভিক্ষা করতে যাচ্ছেন না, আপনার প্রাপ্য দাবি করতে যাচ্ছেন। দাবির ভাষায় লিখুন, আমি গেজেট অনুযায়ী আমার নতুন পেনশন কার্যকর করার আবেদন করছি। নম্র হতে হবে, কিন্তু দৃঢ় থাকতে হবে। তৃতীয় পদক্ষেপ, যদি আপনার হিসাব এবং অফিসের হিসাবে পার্থক্য থাকে, কারণ জানুন। সন্তোষজনক কারণ না পেলে উপরের কর্তৃপক্ষে যান। এটা অফিসের বিরুদ্ধে অভিযোগ নয়, এটা সিস্টেমের কাছে আপনার ন্যায্য পাওনা চাওয়া। চতুর্থ পদক্ষেপ, বকেয়ার দাবি করুন। গেজেটের কার্যকর তারিখ থেকে যত মাস পেনশন পুরনো হারে এসেছে তার পার্থক্যটুকু আপনার প্রাপ্য। এই দাবি না করলে রাষ্ট্র সেটা দেবে না। পঞ্চম পদক্ষেপ, পাড়া প্রতিবেশী পেনশনভোগীদের জানান। অনেকে জানেন না কিভাবে দাবি করতে হয়। আপনি জানলে তাদের সাহায্য করুন, কারণ একজনের সচেতনতা অনেকের উপকারে আসতে পারে। প্রিয় দর্শক, এবার একটু গভীর প্রশ্নে আসি। পেনশন গেজেট প্রকাশ হবে, টাকা কিছুটা বাড়বে, কিছু মানুষের জীবন কিছুটা সহজ হবে। কিন্তু 5 বছর পরে কি হবে? 10 বছর পরে? মূল্যস্ফীতি চলতে থাকবে, পেনশন আটকে থাকবে, আবার প্রকৃত আয় কমবে, আবার আন্দোলন হবে,
আবার গেজেট আসবে। এই চক্র কি কোনোদিন শেষ হবে? হবে, যদি পেনশন ব্যবস্থাকে মূলগতভাবে বদলানো হয়। সেই বদলানোর জন্য দরকার 3টি আইনগত পরিবর্তন। প্রথমত, পেনশন ইন্ডেক্সেশন আইন। প্রতি বছর মূল্যস্ফীতির হারে পেনশন স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, এটা সংসদে আইন করে নিশ্চিত করতে হবে। সরকার পরিবর্তন হলেও এই আইন থাকবে। দ্বিতীয়ত, স্বাধীন পেনশন কর্তৃপক্ষ। পেনশন ব্যবস্থাপনার জন্য একটি স্বাধীন সংস্থা তৈরি হোক, যেটা সরকারের বাজেটের উপর নির্ভর না করে নিজে তহবিল পরিচালনা করবে। এই সংস্থার কাছে পেনশনভোগীরা সরাসরি অভিযোগ করতে পারবেন। তৃতীয়ত, পেনশন সনদ। প্রতিটি কর্মচারী সরকারি চাকরিতে যোগ দেওয়ার সময় একটি সনদ পাবেন, যেখানে লেখা থাকবে অবসরের পরে তিনি কমপক্ষে কত পেনশন পাবেন এবং সেটা মূল্যস্ফীতির সাথে কিভাবে সমন্বয় হবে। এই সনদ আইনগতভাবে বাধ্যকর হবে। এই 3টি সংস্কার না হলে প্রতিটি গেজেট একটি চ্যান্ডেলিয়ারের মতো আলো দেখায় কিন্তু অন্ধকার দূর করে না। প্রিয় দর্শক, শেষ করব আজকের ভিডিওটা একটা গল্প দিয়ে। জাপানে একটা ঐতিহ্য আছে, যখন কেউ দীর্ঘ সময় একটা প্রতিষ্ঠানে সেবা করে অবসর নেন, তখন পুরো প্রতিষ্ঠান এক হয়ে তাকে বিদায় জানায়। সহকর্মীরা দাঁড়িয়ে করতালি দেয়। অবসরপ্রাপ্ত ব্যক্তি মাথা নত করে কৃতজ্ঞতা জানান। এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একটা সংস্কৃতির প্রতিফলন, যে বলে তোমার সেবার মূল্য আমরা স্বীকার করি। বাংলাদেশে এই সংস্কৃতি নেই। একজন কর্মচারী অবসর নিলে কাগজপত্র বুঝে পান, হয়তো একটা ছোট বিদায় অনুষ্ঠান হয়, তারপর তিনি চলে যান। রাষ্ট্রের সাথে তার সম্পর্ক শেষ। কিন্তু পেনশনভোগীরা রাষ্ট্রের সাথে সম্পর্ক শেষ করেননি। তারা এখনও সেই রাষ্ট্রের কাছ থেকে প্রতি মাসে পেনশন পাওয়ার অপেক্ষায় থাকেন। সেই পেনশন কখন আসবে, কতটুকু আসবে, এটা নিয়ে তারা প্রতিটি মাসে উদ্বেগে থাকেন। এই উদ্বেগ দূর করার দায়িত্ব রাষ্ট্রের। পেনশন গেজেট সেই দায়িত্বের একটা প্রকাশ। কিন্তু 10 বছর দেরিতে মূল্যস্ফীতির ক্ষতি পুষিয়ে দিতে না পেরে, সব দাবি না মেনে এই গেজেটকে আমি প্রত্যাখ্যান করছি না। এটা একটা পদক্ষেপ, কিন্তু এটাকে যথেষ্ট মনে করছি না। কারণ যারা 30 বছর এই দেশকে দিয়েছেন, তারা আরও বেশি পাওয়ার যোগ্য। পেনশন গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই সম্পূর্ণ আপডেট এই চ্যানেলে পাবেন। সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন। এই ভিডিওটা শেয়ার করুন, শুধু পেনশনভোগীদের পরিবারের সাথে নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের সাথে। কারণ এটা শুধু পেনশনের প্রশ্ন নয়, এটা একটা জাতির বিবেকের প্রশ্ন। আল্লাহ হাফেজ।